ভারতের সাথে পারতে হলে ইউনূসকে রাষ্ট্রপতি করতে হবে বললেন তারেক রহমান। শুধু অন্তর্বর্তী সরকারে নয়, ভবিষ্যতের রাষ্ট্র ক্ষমতায়ও নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাশে চায় বিএনপি। নতুন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে কি বঙ্গভবনে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস? রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় গুঞ্জন এটাই। নামে যে জিগির তোলা হয়েছিল তা বুমেরাং হয়ে আছড়ে পড়েছে খোদ সাধারণ হিন্দু কৃষকদের পেটে। কিন্তু আমাদের গরু কুরবানি করতে দিক, কুরবানি দিয়ে বিক্রি করতে দিক, আর না হলে এই লোক আত্মহত্যা মরে যাবে। সরকারের দায় নীতি। শুভেন্দু অধিকারী নামে কুলাঙ্গারের কাছে আবেদন করেছে মুসলমান যেন মসজিদের মাইকে আজান দিতে না পারে। আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শুভেন্দু অধিকারী কসাই মোদির কোনো দাদাগিরি চলবে না, এটা আল্লাহ তাআলার হুকুম। যদি ভারত মুসলমানদের সাথে যুদ্ধ করতে চায়, ইনশাআল্লাহ আমরা যুদ্ধ করার জন্য তৈরি আছি। এত উপজেলায় 3 মাসের 4টা যদি খুন হয়, স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কি করেন? স্বরাষ্ট্রমন্ত্রী উনি মাঝে মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলেন, উনি মাঝে মাঝে অর্থমন্ত্রীর পক্ষে কথা বলেন। আসলে ওনার মন্ত্রণালয় নিয়ে মনে হয় ওনার কোনো চিন্তা নাই। এখন মানুষ যেভাবে বলা শুরু করছে যে এই মেঘনা উপজেলার মানুষ, আমি আজকে শুনলাম আমাকে এখানে বলছে যে এই সরকারের অনেক গুণ, মেঘনা উপজেলায় 3 মাসে 4 খুন। যাদের কারণে আজকে আপনাদের এই গতি, তাদের নিয়ে আপনারা উপহাস করছেন। এর পাওনা বুঝে নেওয়ার জন্য তৈরি হন। আপনারা জাতিকে ধোঁকা দিয়েছেন। গণভোটের রায় অগ্রাহ্য করার মানে হচ্ছে এদেশের জনগণকে অপমান করা, তাদের ভোটকে অস্বীকার করা, তাদের রায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো। মনে রাখবেন, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে অতীতে কেউ কোনোদিন রেহাই পায়নি, আপনারাও রেহাই পাবেন না। দুইটা অসভ্য দেশ আছে, একটা ইসরায়েল, আরেকটা হচ্ছে ভারত। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা সেই ভারতের প্রতিবেশী, যারা নিজের দেশের নাগরিকদেরকে মারে, যারা অন্য দেশের প্রতি অসদাচরণ করে। আপনারা দেখেন এই বর্বর জাতি ভারতের সাথে সীমান্তের বা প্রতিবেশী কোন রাষ্ট্রের সাথে সখ্যতা আছে কিনা? একটা রাষ্ট্রের সাথে সখ্যতা নাই। কিন্তু আমাদের আরেকটা দুর্ভাগ্য হচ্ছে এইরকম একটা বর্বর দেশকে আমাদের সরকার প্রধান বা সরকারে যারা থাকেন সবসময় একটা নতজানুর নীতি তারা গ্রহণ করে থাকে। বিদ্যালয়ের ছাত্রদেরকে হলে শিবির বলে নির্যাতন করা, এইটা কিন্তু আমরা কোনোভাবেই আর অ্যালাউ করবো না। এবং এই রাজনীতি শেখ হাসিনা সরকার করেছিল, এই রাজনীতি যাতে এই সরকার না করে আমরা সরকারের প্রতি সেই আহ্বান জানাচ্ছি। এবং দক্ষিণ এশিয়ায় এর সাথে আরো যুক্ত হয়েছে হিন্দুত্ববাদ। ফলে আমাদের স্বাভাবিকভাবে সাধারণ মুসলমান অনেকেই দাঁড়িয়ে রাখেন, অনেকেই রাখেন না। আমাদের আলেম ওলামা, মাদ্রাসা ছাত্র, তাদেরকে আদারাইজ করে ফেলা, তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলা আমার কাছে আজকে অত্যন্ত ভারাক্রান্ত মনে হচ্ছে। আমি আইনজীবী হিসাবে নিযুক্ত হলাম, আমি আসামির বক্তব্য যদি শুনতে না পারি, তাহলে আমি কিভাবে তার মামলা আমি কন্টেস্ট করবো? না, যেহেতু আমি এখানে এসেছি, তারা বলেছে এটা নাকি ট্রাইব্যুনালের নির্দেশ। আমি মনে করি ট্রাইব্যুনাল তো এই ধরনের নির্দেশ দেওয়ার কথা না। কারণ এই আদালতে আসামিদেরকে যেভাবে বসানোর ব্যবস্থা করা হয়েছে, লয়ারকে যেভাবে বসানো করার ব্যবস্থা করা হয়েছে, পরিবেশ যেভাবে করানো হয়েছে, সবটাই আন্তর্জাতিক পর্যায়ের মধ্যে আমি মনে করি। কিন্তু আসামির সাথে আলোচনা করা যাবে না, পর্যাপ্ত সময় দেওয়া হবে না। কারণ আমরা এই কোর্টে যখন কোর্টে আসি তখন আসামিকে, এটাই হচ্ছে। তাই আমার কাছে অনুরোধ সরকারের কাছে এবং সংশ্লিষ্টরার কাছে এই বিষয়ে যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। একটি নতুন খবরের জন্ম হয়েছে। প্রফেসর ইউনূস মেটিকুলাস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং বিশ্ববরেণ্য, বাংলাদেশের গর্ব, বাংলাদেশের প্রতিটি মানুষ যাকে নিয়ে সত্যিকার অর্থেই গর্ব করার কথা ছিল। কিন্তু তার শাসনামলের 1.5 বছরে তিনি নিজেকে যেভাবে উপস্থাপন করেছেন তাতে বোধহয় পরিস্থিতি উল্টে গেছে। এবার ভয়াবহ একটা খবর এসেছে, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি হতে চলেছে তার বিরুদ্ধে। আমরা বিগত ফ্যাসিস্ট আমলে শুনে আসছিলাম ছাত্রলীগের পদ পাবার জন্য ওই বিভিন্ন, যেমন ইডেন কলেজের কথা আপনারা বেশি শুনেছেন। ইডেন কলেজের যে সমস্ত নিচের দিকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যে সমস্ত মেয়েরা ভর্তি হয় এবং যারা সুন্দরী, দেখতে খুব আকর্ষণীয়, বয়স কম, তাদেরকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ইনান, সাদ্দাম, লেখক ভট্টাচার্য এদের কাছে পাঠাতে হতো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে চলে যাই। একটি নতুন খবরের জন্ম হয়েছে। প্রফেসর ইউনূস মেটিকুলাস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং বিশ্ববরেণ্য, বাংলাদেশের গর্ব, বাংলাদেশের প্রতিটি মানুষ যাকে নিয়ে সত্যিকার অর্থেই গর্ব করার কথা ছিল। কিন্তু তার শাসনামলের 1.5 বছরে তিনি নিজেকে যেভাবে উপস্থাপন করেছেন তাতে বোধহয় পরিস্থিতি উল্টে গেছে। এবার ভয়াবহ একটা খবর এসেছে, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি হতে চলেছে তার বিরুদ্ধে, এরকম খবর এসেছে। সত্যি কি প্রফেসর ইউনূসের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হবে? আদালতে তার এবং তার সঙ্গে তার সাঙ্গপাঙ্গ অনেকের বিরুদ্ধে হামের টিকা কেলেঙ্কারি করে হামের
মহামারী আকার ধারণ যেটা করেছে তার জন্য দায়ী করে প্রফেসর ইউনূস গংদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে রিট করা হয়েছে। এই আদালতে যখন রিট করা হলো তখন অপেক্ষার পালা আদালত থেকে কি সিদ্ধান্ত আসে। সত্যি যদি প্রফেসর ইউনূসের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আসে তাহলে সেটা কোন পরিস্থিতির জন্ম দেবে, পৃথিবীব্যাপী তার যে ইমেজ সেই ইমেজ কোথায় গিয়ে ঠেকবে, সেরকম সিদ্ধান্ত কি আদালত থেকে আসবে নাকি এই ধরনের রিট হয়ে যাবে খারিজ। চলুন একটু জেনে দেখি কি হচ্ছে আদালতে। প্রফেসর ইউনূসের উপরে এত ক্ষেপে উঠলো কেন মানুষ। আদালত কি প্রফেসর ইউনূস ব্যাপারে বলিষ্ঠভাবে সিদ্ধান্ত নেবেন নাকি প্রফেসর ইউনূস বলেই তার ব্যাপারে কিছুটা ছাড় দিয়ে সিদ্ধান্ত নেবেন। যদিও আদালতের কোনো সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গা নেই। কি বলছে গণমাধ্যম ডেইলি স্টার, বাংলাদেশের প্রধান ইংরেজি দৈনিক, তাদের বাংলা ভার্সনের শিরোনামটা দেখে নিন। বলছে হামের টিকা নিয়ে অনিয়মের অভিযোগ, ডক্টর ইউনূস সহ 24 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট। এটা যদি নাও ঘটে, আদালত যদি এই রিটের জবাবে সিদ্ধান্ত নাও দেন যে তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হলো, তবুও এটা প্রফেসর ইউনূসের এটা একটা চূড়ান্ত পতনের বার্তা, মান সম্মানের পতনের বার্তা। পতন তো আর হয়েছে, স্বাভাবিক পতন হয়েছে, কিন্তু তার সম্মান যেটা বিশ্বব্যাপী ছিল বলে তিনি নিজেও দাবি করেন, তার ভক্তরা দাবি করেন পৃথিবীব্যাপী তার সম্মান, হ্যাঁ পৃথিবীব্যাপী তার সম্মান রয়েছে, কিন্তু নিজের দেশেই যিনি তার সম্মানটা ঠিক রাখতে পারেননি, তার পৃথিবীব্যাপী কি সম্মান রয়েছে সেটা তো আমরা জানি। যখন হামে শিশু মরছে, মহামারী আকার ধারণ করেছে, 500 শিশু সরকারি হিসাবে প্রায় মৃত্যুবরণ করেছে, ঠিক সেই সময় তিনি বিদেশিদের নিয়ে এসে বাংলাদেশের চিকিৎসা খাত নিয়ে কীভাবে সামাজিক ব্যবসা করা যায় সেই ধান্দা তৈরি করছেন। কি বলছে গণমাধ্যম? হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশু, এখানে শতাধিক ইন্টারেস্টিং, ডেইলি স্টারের সম্পাদককে প্রফেসর ইউনূসের আমলে দেখেছিলাম কলাম লিখে বলতে যে প্লিজ ডক্টর ইউনূস আপনি যাবেন না, ওই যে পদত্যাগের গুঞ্জন যখন উঠেছিল, তারপরে ইউনূসের আমলেই ডেইলি স্টার পুড়িয়ে ভেঙে চুরমার করে দিল ইউনূসের মব বাহিনী, কিন্তু ডেইলি স্টারের প্রফেসর ইউনূস প্রীতি কেন যেন যাচ্ছে না। বলছে যে শতাধিক শিশু মৃত্যুর প্রেক্ষাপটে, কি হাস্যকর শব্দ তাই না? 500-র কাছাকাছি যে মৃত্যু সেটাকে শতাধিক বলা হচ্ছে। গণমাধ্যম এরকম ন্যারেটিভ তৈরি করতেও পারে নির্লজ্জভাবে। শতাধিক শিশুর মৃত্যুর প্রেক্ষাপটে এই রোগের টিকা সংক্রান্ত কার্যক্রমে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টাদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। সব উপদেষ্টা বর্তমান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া, এনসিপিতে যোগদান না করা মাহফুজ আলম, তারাও এতে ফেঁসে যেতে পারেন। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই রিট করেছেন আজকে। রিটের আবেদনের অভিযোগে বলা হয় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে হামের টিকাদান ব্যবস্থা বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে তারা জড়িত ছিলেন। কি ভয়ানক অভিযোগ! এই রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। ব্যারিস্টার আশরাফুল ইসলাম ডেইলি স্টারকে বলেছেন অন্তর্বর্তী সরকারের মাধ্যমে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে হামের টিকাদান ব্যবস্থা বেসরকারি খাতে হস্তান্তর করা একটি অসৎ, উদ্দেশ্য প্রণোদিত এবং অপরাধমূলক কাজ ছিল, যা তদন্ত করা প্রয়োজন, অবশ্যই তদন্ত করা প্রয়োজন, কারণ এর সঙ্গে যে ব্যবসা এবং ধান্দা জড়িত ছিল না তার গ্যারেন্টি কি। তিনি আরও জানান সোমবার দুপুর 2টায় হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এই রিটের আবেদনের উপরে বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে, অর্থাৎ দিন পেরোলেই সোমবার এই শুনানি হবে বলে তিনি জানিয়েছেন। এখন অপেক্ষা হাইকোর্ট এই শুনানি শেষে কি নির্দেশনা দেন, কি সিদ্ধান্ত দেন। সত্যি কি প্রফেসর ইউনূস সহ তার উপদেষ্টা যারা ছিলেন, মেটিকুলাস উপদেষ্টা যারা ছিলেন, যাদের একজন গতকালকেই বললেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বললেন যে হামে শিশু মৃত্যুর এই দায় বিএনপির, এই দায় তারা এড়াতে পারে না, তারা নিজেদের দায় এড়ানোর জন্য অন্তর্বর্তী সরকারের উপরে দায় চাপানোর চেষ্টা করছে। হামের টিকা নিয়ে, হামে শিশু মৃত্যু নিয়ে এতদিন মুখ বুঝেছিলেন, মুখ বুঝে থাকাটাও তাও শোভন মনে হচ্ছিল, কিন্তু মুখ খোলার পরে যে বাণী তার মুখ থেকে বেরিয়ে আসলো সেই বাণী শুধু হাস্যকর না, এই বাণী রীতিমতো অপরাধ বলেও অনেকে মনে করছেন। দর্শক, আপনার কি মনে হয় প্রফেসর ইউনূস সহ তার টোটাল বডির বিদেশ যাত্রা নিষিদ্ধ হবে, যখন সেই বডির একজন অলরেডি বিদেশে বিভিন্নভাবে সফর করছেন এবং সেখানে ওই জাতিসংঘের বিতর্কিত ভলকার তুর্কের সঙ্গেও সাক্ষাৎ করছেন, যার 24-এর 5 আগস্টে যে আওয়ামী লীগ সরকার পতন, সেই পতনে অন্যতম মুখ্য ভূমিকা ছিল বলে অনেকে বলার চেষ্টা করেন। আজ একটি গল্পের মাধ্যমে আমার আলোচনাটা শুরু করব। এক গ্রামে চোর ঢুকেছে, গৃহস্থ টের পেয়ে গেছে। এবার গৃহস্থ যখন বলেছে কে রে, চোর তো তখন বুঝতে পেরেছে যে সর্বনাশ, ধরা পড়ে গেলাম। তখন চোর 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 বলে চিৎকার করছে, বাজারের ভিতর দিয়ে দৌড়াচ্ছে, চোর চোর চোর। এবার চোরের পিছনে প্রত্যেকেই দৌড়াচ্ছে, চোর চোর চোর। এখন কে চোর, কাকে ধরবে? গ্রামের মানুষ তো দিশেহারা হয়ে গেছে, তারা বুঝতে পারছে না কাকে ধরবে। এই কৌশল অবলম্বন করে চোর পাকার পার, নিজেদের অপরাধ অপকর্ম ঢাকার জন্য সেই অপরাধ আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিয়ে সেটাকে খুব গোলা বাড়িয়ে প্রচার করার চেষ্টা করছে। তেমনই একটি অডিও ক্লিপ আমাদের হাতে এসেছে, হয়তো ইতিমধ্যেই আপনারা অডিও ক্লিপটি শুনেছেন। তারপরেও দু একটি কথা এই বিষয়ে বলা দরকার, কারণ এটি রাজনীতির জন্য একটি অশনি সংকেত। আমাদের রাজনীতির অন্তরালে কি হচ্ছে? অডিও ক্লিপটিতে যাকে দেখাবো, আপনারা তার চেহারা, তার বেশভূষা, তার পোশাক পরিচ্ছদ, এইগুলো দেখে আবার চিন্তা করবেন না, ভাববেন না যে জামাতের জেলা আমির বা কেন্দ্রীয় আমির, এরকম ভাবার কোনো সুযোগ নেই। আগে আমরা ভিডিওটি দেখি, তারপরে কথা বলি। রান্না করতেছি। আপনার হাতে এমন কোনো ইয়ে আছে যে 15-16 বছর বয়সী ঢাকাতে নিতে আসবে, তো কথা কি কাউকে বলা যাবে না? না না, এটা নিশ্চিত করবেন, সেটা কি আমি বলবো নাকি? হ্যাঁ, না, বিশ্বাস করে আপনার কথা বলেছি। হ্যাঁ, কথা বলা যাবে না। না না,
সেটা হলো উপর থেকে নিতে আসবে। সেটা মন জয় করে নিতে হবে আনন্দ দিয়ে, সেটা একটু অঙ্ক নিয়ে যেতে হবে, বুঝছেন? এটা আমরা 16-17 বছর নিয়ে আসি, যত টাকা লাগে দেবে। মেয়ে থাকবে 2-3টা আছে ভাই, কিন্তু আমাদের গ্রামের বয়স তো কেবল মনে করেন আছে। এখন যদি ওটাতে না যায় তখন কেবল 14 আছে, কিন্তু আমি তো কখনো সাহস পাবো না। আমি আমার আব্বা নাম করা, এখন বলতে তো সাহস পাবো না। নিজেদের মধ্যে না, নিজেদের মধ্যে নাই। এই যে অডিওটি আপনারা শুনলেন, কি মনে হয় আপনাদের কাছে রাজনীতি কোন পর্যায়ে চলে গেছে? আমরা বিগত ফ্যাসিস্ট আমলে শুনে আসছিলাম ছাত্রলীগের পদ পাবার জন্য ওই বিভিন্ন যেমন ইডেন কলেজের কথা আপনারা বেশি শুনেছেন। ইডেন কলেজের যে সমস্ত নিচের দিকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যে সমস্ত মেয়েরা ভর্তি হয় এবং যারা সুন্দরী, দেখতে খুব আকর্ষণীয়, বয়স কম, তাদেরকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ইনান, সাদ্দাম, লেখক ভট্টাচার্য এদের কাছে পাঠাতে হতো পদ পাওয়ার জন্য। এমনকি ওই ইডেন যে এলাকার ভিতরে, যে শাখার ভিতরে, সেই শাখার সভাপতির কাছেও পাঠাতে হতো। শুধু ইডেন নয়, এটা জাস্ট ইডেনের নামটা বেশি উঠে এসেছে তাই বললাম আর কি। বিভিন্ন প্রতিষ্ঠানে নারীদেরকে তারা এইভাবে ব্যবহার করেছে, নারীদেরকে তারা পদ পাওয়ার জন্য দলীয় নেতাদের কাছে পাঠিয়ে দিয়েছে। এই অপকর্মগুলো করতে করতে অবশেষে খোদার লানত যখন তাদের উপরে নেমে এসেছে, জনরোষের শিকার হয়ে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক সেই কাজটি নতুন করে হাতে তুলে নিয়েছে এরা। আমরা বেশ কয়েকদিন ধরে শুনে আসছি, বিএনপির কিছু নেত্রীও এই বিষয়ে দাবি করেছেন, তাকে প্রস্তাব দেওয়া হয়েছে ঊর্ধ্বতন নেতাদের কাছে যাওয়ার জন্য। এই অডিও ভিডিও আপনারা প্রত্যেকেই দেখেছেন, আর এটা বাস্তব আজকে আমাদের চোখের সামনে এটি ঘুরপাক খাচ্ছে। এই বিষয়ে কথা বলার ইচ্ছা ছিল না, কিন্তু এই যে ব্যক্তি অফারটা দিচ্ছে বিএনপির যে নেত্রীর কাছে, বিএনপির যে নেতা, তার বেশভূষা দেখে, তার মাথায় টুপি দেখে আমার কাছে মনে হলো এই বিষয়টা একটু কথা বলা দরকার এবং প্রত্যেককে এই বিষয়ে একটু সচেতন করা দরকার, এই বিষয়ে একটু আলাপ হওয়া দরকার। কারণ আমাদের সমাজে একটা টেন্ডেন্সি চালু হয়ে গেছে এবং এটা ইচ্ছাকৃতভাবে, খুব পরিকল্পিতভাবে এটা বানানো হয়েছে, এই ন্যারেটিভটা তৈরি করা হয়েছে যে মাথায় টুপি, পাঞ্জাবি মানেই জামাত ইসলাম। কিন্তু শয়তানগুলো যে এই ছদ্মবেশ ধারণ করেছে তার অন্যতম প্রমাণ হচ্ছে এই অডিও ক্লিপটা। এটা কল্পনা করা যায় তিনি ওই বেশভূষা ধরে ওলামা দলের, নিশ্চয় তিনি ওলামা দলের কোনো সদস্য হবেন, তিনি তার এলাকার নারী নেত্রীকে তিনি এইভাবে ফোন দিয়ে বলছেন যে উপর থেকে তো নেতা আসবে, তো নেতার মনোরঞ্জনের জন্য অল্প বয়সী 17-18 বছরের মেয়েকে নেতার কাছে পাঠাতে হবে, তার কাছে রাখতে হবে। কোন পর্যায়ে চলে গেছে রাজনীতি চিন্তা করুন তো। এটা কি মেনে নেওয়া যায়? কোন দেশে আমরা বসবাস করছি? বিগত শেখ হাসিনার আমলে শেখ হাসিনার যে অপকর্মগুলো, এই জাতীয় কিছু ইতর মানসিকতার নারীরা তাকে সাপোর্ট দিয়ে তাকে বড় করে তুলেছিল। তার ভিতরে ফারজানা রূপা, তার ভিতরে মিথিলা ফারজানা, তার ভিতরে যে চ্যানেল আইয়ের সময় ইসলাম ছিল, নবনীতা চৌধুরী ছিল, আরো কয়েকজন, এই অপু গিলটুগিল, এইগুলো, এই অসভ্য ইতরগুলো শেখ হাসিনাকে ওইভাবে বর্বর হতে সহযোগিতা করেছিল, আর ছাত্রলীগকে দিয়ে সারা দেশে ধর্ষণের রামরাজত্ব কায়েম করতে পেরেছিল। এখন আবার দেখা যাচ্ছে সেই একই অবস্থা, একই পরিবেশ। দুদিন পরে এরা ওই যে আওয়ামী লীগের লোকজন, এখন বিন্দুমাত্র তো এদের কোনো অনুশোচনা নাই, বরং তাদেরকে এখান থেকে যারা পালিয়ে যেতে বাধ্য করেছে তাদের কেউ যদি মারা যায়, বুনো উল্লাসে তারা এখন মেতে ওঠে। প্রতিটা মৃত্যুই যেন তাদের কাছে উল্লাসের কারণ। এটা হবারই কথা, কারণ তাদের নেতার ভিতরে এই চরিত্র ছিল। শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনীতে একটা জায়গায় লেখা আছে, তিনি যখন কলকাতায় বেকার হোস্টেলে থাকতেন, তার হোস্টেলের ওই সিটের নিচে সবসময় তিনি অস্ত্র রাখতেন, চাকু রাখতেন, চূড়া রাখতেন। তিনি এত দুঃসাহসিক ছিলেন, মানে তার দুঃসাহসিকতার পরিচয় দিতে গিয়ে এই কথাটা সেখানে অকপটে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু এটা যে সন্ত্রাসীর আর একটা রূপ, এইটা তাদের মাথায় তখন কাজ করে নেই। মতিউর রহমান রেন্টু শেখ হাসিনার পরিবারের বিশেষ সহকারী ছিলেন এবং খুব একান্ত আস্থাভাজন ব্যক্তিত্ব ছিলেন। এই মতিউর রহমান রেন্টু একটা বই লিখেছে, আমার ফাঁসি চাই। সেখানে বলেছে যতবার কোনো হত্যা হলে তার বিরোধী মতের কেউ মারা গেলে শেখ হাসিনা ওই দিন একটু পান করতেন বেশি, ফেন্সিডিল খেতেন বেশি, এবং তিনি বুনো উল্লাসে মেতে উঠতেন। সেই চরিত্রই ভর করেছে আওয়ামী লীগের লোকজনের ভিতরে। তার বিরোধী মতের কেউ মারা গেলে, জুলাই গণ অভ্যুত্থানে বিশেষ করে যারা জড়িত, তাদের কেউ যদি মারা যায় যে কোনোভাবে, তার টপ টু বটম বুনো উল্লাসে মেতে ওঠে। তেমনি একটা ঘটনা, হৃদয় বিদারক একটা ঘটনা আপনারা জানেন, যে কায়সার হামিদ নামে যে মেয়েটা কন্টেন্ট ক্রিয়েটর মারা গেছে, কায়সার হামিদের মেয়ে কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছে দুরারোগ্য ব্যাধির কাছে সে আত্মসমর্পণ করে। বলা হচ্ছে এখানে সে ফুসকা খেয়ে খেয়ে, এই বিষয়ে আবার অনেক আলাপ, সেদিকে যাচ্ছি না। এক ডাক্তার, তার যে চিকিৎসক ছিলেন সেই ডাক্তার সেখানে বলেছে যে ফুসকা খেয়ে তার এই অবস্থা হয়েছে। তো সেই মেয়েটি মারা যাবার পরে আওয়ামী লীগের সবচাইতে ভালো যেটা, সাইফুল্লাহ মাহমুদ দুলাল, এটা নাকি একটা কবি, এইটারে মানুষ হিসেবে আমি যে এটা যে মানুষ, এইটাই আমার কাছে মনে হয় না। এর নাম দুলাল হয় কি করে? আমাদের এলাকার এখন অনেক লোকজন কুকুরের নাম দুলাল রাখে এই লোকটার কারণে। এত নিকৃষ্ট জঘন্য মানসিকতার একটা লোক। এরা মানুষ হলো কি করে? এরা শিক্ষিত হলো কি করে? লেখাপড়া শিখলো কি করে? এই যে শেখ হাসিনা তার 17 বছরে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, এই ব্যাপারে তাদের বিন্দুমাত্র বুক কাঁপে নাই। শেখ হাসিনাকে এখান থেকে বিদায় করার কারণে তাদের ভিতরে জ্বলে পুড়ে সরকার হয়ে যাচ্ছে। তারা এই ক্ষত
কোনো মতো অবস্থায় তারা শুকাইতে পারছে না। আর এই শুকাইতে না পারার বেদনা থেকে এই জুলাই গণঅভ্যুত্থানের সাথে জড়িত বা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের যে কেউ একজন যদি জ্বর হয়েও মারা যায়, তাহলে তারা ওই বুনো উল্লাসে মেতে ওঠে। অর্থাৎ ওই যে জলে, ওই জলার বুকে এটা তাদের একটু সামান্য একটু মলম আর কি। এত নিকৃষ্ট, এদের ভিতরে তো বিন্দুমাত্র অনুশোচনা বোধ নাই। এত মানুষকে যে হত্যা করেছে, এদের একটা নিরীহ কর্মী থেকে শুরু করে টপ টু বটম একেবারে এই ধরনের কোনো অনুশোচনা বোধই তাদের ভিতরে নেই। আওয়ামী লীগের কোনো কর্মী সমর্থকের মুখে কখনো শুনেছেন যে এই যে হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আয়না ঘর বানায় এইভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, বিরোধী মতকে দমন করা হয়েছে, লক্ষ লক্ষ মামলা দিয়ে মানুষকে ঘরে শুইতে দেয় নেই, এদের ভিতরে এই অনুশোচনা বোধ কখনো দেখেছেন? মাত্র 36 দিনে 1400-র মতো মানুষকে গুলি করে, পাখির মতো গুলি করে মেরে ফেলা হয়েছে। সেখানে শিশু, কিশোর, নারী, বৃদ্ধ সব ছিল। 50,000 মানুষকে পঙ্গু করে ফেলা হয়েছে। এই অনুশোচনা বোধ তাদের ভিতরে আছে? নাই। এবং তারা এখন আস্তে আস্তে প্রাসঙ্গিক হবার চেষ্টা করছে। আর এই যে প্রাসঙ্গিক হবার চেষ্টা যে তারা করছে, এত তাড়াতাড়ি কি এটা তাদের হবার কথা ছিল? ছিল না তো। সেটা হয়েছে কাদের জন্য? এই বিএনপির কারণে, এই বিএনপির যে সমস্ত নেতাদের কারণে, এই সমস্ত নারী খোরদের কারণে। যে নেতা যাবে, সেই নেতার জন্য তাকে নারীর ব্যবস্থা করে রাখতে হবে। তাও আবার এই অফারটা দিচ্ছে আরেকজন নারী নেত্রীকে। আর এই নারীটাও কত বড় নির্লজ্জ হলে পরে এরকম একটা অফারকে সে গ্রহণ করতে পারে। সে আবার বলছে হ্যাঁ নাই তো খুঁজে দেখতে হবে, আমি খুঁজে দেখতেছি। চিন্তা করতে পেরেছেন আপনারা? মানুষ কি বিএনপি করলে এরকম হয়ে যায়, নাকি এরকম হলে বিএনপি করে? কোনটা? এটা তো আমাদের কাছে বুঝে আসছে না। আমি জানি না প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই খবর পৌঁছেছে কিনা। যদি আপনার কাছে এই খবর পৌঁছে থাকে, তাহলে এই দুডোরে ঘাড় ধরে শাহবাগের মোড়ে হাদি চত্বরে এই দুডোরে ঝুলাই দেন। এতে তো আপনার দলের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। দলের ভিতরে যেরকম নাই তা না, কিন্তু এরকম দুই একটা ঝুলাই দেন, দেখবেন যে সব আর বাকিগুলো ঠান্ডা হয়ে যাবে, সাইজ হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে কি মনে হয় বা এই ব্যাপারে আপনাদের মতামত জানাবেন মন্তব্যের ঘরে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।